নমস্কার, ডিজিটালে জনতার দরবারে আমি অয়ন। নিউজ 18 বাংলার ফেসবুক, ইউটিউবে এই মুহূর্তে লাইভে আপনাদের জানাই স্বাগত। গুড ইভিনিং, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আর শুধু লাইভে নয়, এর পরেও হাজার হাজার দর্শক আমার এই লাইভ অনুষ্ঠান আপনারা দেখেন। তবে নতুন শুরু করেছি, আমি সোমবার থেকে বলেছি যে সোমবার থেকে বৃহস্পতিবার এবার থেকে রাজনীতি নিয়ে তর্ক বিতর্ক, ঝগড়াঝাটি সমস্ত কিছু হবে। কিন্তু আপনারা যারা আমার দর্শক, নিউজ 18 বাংলার দর্শক, তাদেরও তো স্বাস্থ্য নিয়ে চিন্তা ভাবনা করার দরকার আছে। এবং আমি বা নিউজ 18 বাংলা একটু যদি আমরা অ্যাডভাইস দিতে পারি বিভিন্ন ব্যক্তিত্বদের সঙ্গে কথা বলে, পার্সোনালিটিসদের সঙ্গে কথা বলে, অর্থাৎ প্রতি শুক্রবার হেলথ নিয়ে একটা প্রোগ্রাম করব। আজকে থেকে তার শুরু হলো এবং আপনারা নির্দ্বিধায় আপনারা প্রশ্ন রাখতে পারেন। আপনারা যে অ্যাডভাইস চান সে অ্যাডভাইস আপনারা পেতে পারেন। আজকে আমার সঙ্গে যিনি রয়েছেন তিনি হচ্ছেন ডায়েটিশিয়ান শ্রেয়সী ভৌমিক সিনহা। নিউজ 18 বাংলায় আপনাকে স্বাগত জানাই। আমরা আসলে যে বোধহয় আমরা যে আলোচনাটা করতে চাই, আমি নিচে লিখেছি যে ধারণা এবং বাস্তব, মানে আমাদের খাবার দাবার সম্বন্ধে যে ধারণা, কিন্তু বাস্তবে ধারণা মানে মিথ যেটা রয়েছে আমাদের, ডিম খাবো কিনা, খালি পেটে থেকে আমি ওজন কমাতে পারবো কিনা, আমি মাটনটা দারুণ লাগে কিন্তু মাটনটা খেতে পারবো কিনা, রেড মিট না 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 প্লিজ ওটা খাবেন না, বহুজনকে বলতে শুনেছি। কিন্তু আমি অন্তত রেড মিট থেকে স্বাদের ভাগ হয় না, তাই আমি মাটনটা খাই, তবে হ্যাঁ গ্যাপ দিয়ে দিয়ে খাই। এরকম বহু প্রশ্ন আমার মনেও আছে, আপনাদের মনেও আছে। সেই প্রশ্নেরই আমরা উত্তর নেওয়ার চেষ্টা করব, উত্তর দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। আমি প্রথমে আমরা কিভাবে আলোচনা করতে চাই, কারণ আপনারা জানেন আমি একদম পলিটিক্যাল একজন রিপোর্টার, ইনসিডেন্ট রিপোর্টার, কিন্তু এই স্বাস্থ্য নিয়ে বলতে গেলে আমার ভাড়ার শূন্য। তবুও আমি শ্রেয়সীর সঙ্গে বসেছি, সাহস করেই বসেছি। শ্রেয়সীর কাছ থেকে জানতে চাইবো আমরা কি নিয়ে আলোচনা করতে চলেছি আজকে। মানে আপনি যেটা একদম বলেছেন, ঠিক কথাই বলেছেন যে ডায়েট, এই শব্দটা, এটা মানে একটা ভয়ঙ্কর শব্দ। মানে আগে তো মানে আমার যে ইউজার বা আমার যে পেশেন্ট, তারা যখন ক্লিনিকে আসে, প্রথমত তাদের মুখটা তো এরকম ছোট হয়ে যায়, কেন কি তারা জানে যে এইবার ম্যাডাম যে কথা বলতে চলেছে, জানি সেটা হয়তো নিতে পারবো না, কিন্তু এখন কিছু করার নেই, এখন শরীরের ভারে আমাদেরকে সেটা করতেই হবে। তো ডায়েটের এই যে কনসেপ্টটা, বিভিন্ন ধরনের মিসকনসেপশন, তার সবার আগে আমি একটা জিনিস শেয়ার করতে চাই যে আমি যখন আমি তার আগে একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে যে এই যে ইউটিউব ফেসবুকের লাইভ যারা দেখেন তারা কিন্তু 40 নিচে, 40 নিচে, সুতরাং তারাই বেশিরভাগ এখন এই 18 এর ওপরে বা 18 এর নিচ থেকে শুরু হয় আমার শরীর নিয়ে সচেতনতা, ডায়েট, এই সব কিছু দেখুন। হ্যাঁ বলুন, প্লিজ বলুন। একদমই তাই। তো সেই জন্য প্রথমেই যখন আমার ডায়েট প্ল্যান কেউ হাতে পায়, আমি বিশেষ করে বলবো তার রিয়াকশনটা কি হয়। তো ডায়েট প্ল্যানটা হাতে পেলেই সে একটু কনফিউজড হয়ে যায়। তো যখন আমি তারপর ডায়েট প্ল্যান এক্সপ্লেনেশনটা করি, তখন সে বলে, ম্যাডাম আপনি যা যা দিয়েছেন আমাকে মোটামুটি চার্টে, তো এটা তো সবই আমরা তো খাই, ডেইলি বেসিসেই আমরা খাচ্ছি, কিন্তু এখানে কিছু ডায়েট খুঁজে পাচ্ছি না। তো তখন আমাকে ইনফ্যাক্ট সেটা বুঝতে হয় যে আপনার কাছে ডায়েট শব্দটার অর্থ কি, আপনি কি মিন করছেন ডায়েট। তো যে কমন উত্তর আমরা পেয়ে থাকি সেটা হলো ডায়েট মানে কিছু একটা এক্সট্রিম, কিছু একটা হতে হবে, মানে যতক্ষণ না কিছু এক্সট্রিম একটা ওয়েট লস হচ্ছে বা এক্সট্রিম একটা আমার হেলথ লস হচ্ছে, ততক্ষণে আমি কিছুই করিনি, আর কি ডায়েট করলাম, এরকম একটা ব্যাপার। তো আমি যেটা সর্বক্ষণ বলে থাকি আমার প্রত্যেকটা কাউন্সিলিংয়েও, যেটা আমি বলি যে ডায়েট আমাদের একটা রিপ্রেজেন্টেশন, যে আমরা সারা জীবন সেটাকে সাস্টেনেবলি কিভাবে ধরে রাখতে পারি। এমন নয় যে আমি 1 মাসের জন্য আপনার কাছে এসছি, একটা জাস্ট ওই খাতায় কলমে একটা ওই চার্ট বানিয়ে নিলাম, এই সময় এই খাওয়া, কিন্তু সেটা কিন্তু লাইফ লং চলতে পারে না, যতক্ষণ না আপনি তার মানে আমি এনজয় করব, খাবার নিয়ে এনজয় করব, আমি বাঙালি জীব আছে, আমি এনজয় করব, কিন্তু আবার যাতে শরীরটাও ঠিকঠাক থাকে, শরীরটাও যাতে ঠিক থাকে। কেন কি আমাদের এই যে ডায়েট প্ল্যান যে এক একজনের এক এক রকম, সেটা কিন্তু একটা মানে কোথাও কানেকশনে প্রবলেম হচ্ছে। আমরা
আবার ফিরে আসার চেষ্টা করছি আপনার কাছে শ্রেয়সী। কানেকশনে কিছুটা প্রবলেম হচ্ছে, নেটওয়ার্কে প্রবলেম হচ্ছে, আপনারা থাকুন আমার সঙ্গে, কারণ শ্রেয়সী অনেক কথা বলার আছে। এবং এই ডায়েট নিয়ে বেশিরভাগই আপনারা অল্প বয়সীরা সচেতন, কিন্তু আমি বলছি যে ধরুন আমার 18 বছর বয়স, আমার কত ওয়েট থাকার কথা? না, এইটা এবার এক্স্যাক্টলি ডিপেন্ড করে, সেটা ম্যান টু ম্যান সেটা ডিপেন্ড করে, কিন্তু ওয়েটের যে ব্যাপারটা, ওয়েটের কনসেপ্টটাও আমাদের একটু ক্লিয়ার করাটা দরকার। কেন কি আমাদের যে ওজন সেটা কিন্তু অনেক প্যারামিটার্স এর উপর ডিপেন্ড করে। মানে আমি যখন একটা ওয়েইং স্কেলে দাঁড়াচ্ছি, আমাকে একটা নাম্বার ওয়েইং স্কেল ডিনোট করছে, কিন্তু আমার সেই যে ওজনটা, সেটা কি আদেও আমার ফ্যাট থেকে সেই ওজনটা ডিনোট করছে, না আমার মাসেল মাস থেকে ডিনোট করছে, না কতটা পোর্শন আমার শরীরে জল আছে, কতটা আমার হাড়ের ওজন, এত কিছু মিলিয়ে কিন্তু আমার একটা ওয়েটের ক্যালকুলেশন করা দরকার। যেটা কিন্তু সবসময় শুধু আমাদের ওয়েইং স্কেলে দাঁড়িয়ে থাকলে যে নাম্বারটা পেলাম সেটা কিন্তু নয়। আমাদের এই যে ওয়েট লসের যে ব্যাপার, সেটা কিন্তু একটা ইঞ্চের ওপরও ডিপেন্ড করে। আমি যত আমার অ্যাবডোমিনাল ওবেসিটি বা অ্যাবডোমিনাল ফ্যাটকে যত আমি কমাতে পারবো, আমি কিন্তু তত আমার রাইট ওয়ে অফ ওয়েট লসের দিকে আমি কিন্তু ওকে ওকে দেখুন, মজা করেই লিখেছেন বিমান নস্কর, নিশ্চয়ই বাস্তবই হবে। আমার বয়স 51, আমি সামনে যা পাই তাই খাই, আসলে খেতে ভালোবাসি, কি বলবেন? এটা একদম ঠিক কথা, এটা একদমই ঠিক কথা। আমরা সামনে যা পাই তাই খেতে ভালোবাসি, কিন্তু এই জিনিসটা কিন্তু প্র্যাকটিক্যাল, এটা কোনো ইমপ্র্যাকটিক্যাল জিনিস নয়। কিন্তু আমাদের যেটা একটা মেইন রুটিন, সবার তো একটা লাইফস্টাইল ঠিক রাখাটা খুব দরকার। একদম এবং লাইফস্টাইল একদম ঠিক রাখাটা কিন্তু শুধু আমাদের খাবারের উপর ডিপেন্ড করে না। আজকে আমি একটা খাবার খাচ্ছি, সেটা আমি কি সময়ে খাচ্ছি, কিভাবে সেটাকে খাচ্ছি, কি কম্বিনেশনে সেটাকে খাচ্ছি, সেটার পরে সারাদিনে আমার একটা ডেইলি ফিজিক্যাল অ্যাক্টিভিটি কতটা হয়, সারাদিনে আমি ঘুম কিরকম নিতে পারি, আমার ঘুমের কোয়ান্টিটি এবং কোয়ালিটি কতটা, আমার একটা ইমোশনাল ওয়েলবিং, যেটা এই যে এখন সবার লাইফে স্ট্রেস যে একটা জিনিস, যেটা কিন্তু আমরা প্রত্যেকের। এবার আমি যদি এখন বলি আপনি লাইফে স্ট্রেস নেবেন না, এটা একটা ভীষণ আনরিয়ালিস্টিক স্টেটমেন্ট হবে। কিন্তু যদি আজকে আমি বলি যে না, স্ট্রেসটাকেও কিন্তু আমাদের বিভিন্ন পদ্ধতি আছে, বিভিন্ন টেকনিক আছে, যেটাকে আমরা ম্যানেজ করে কিন্তু আমাদের একটা হরমোনের ব্যালেন্সটাকে যদি আমরা ঠিক রাখতে পারি, তাতে কিন্তু আমরা অনেকটাই বেনিফিটেড হব। আর এই যে উনি বললেন যে সামনে যা পাই তাই খেতে ইচ্ছা করে, মানুষের সেন্টিমেন্ট, সেটা আমাদের হতেই পারে, কখনো কখনো সেটা খাওয়া যেতেই পারে, কিন্তু সবকিছুরই একটা পরিমাণ বজায় রেখে। আরেকজন লিখছেন যে দাদা, সব কথা ডাক্তাররা বলেন যে, ডাক্তারবাবুরা বলেন যে পেটের 3টে ভাগ করতে হবে এবং যে সমস্ত জিনিস খেলে শরীরের ক্ষতি হবে ওই সমস্ত জিনিস ছেড়ে খেতে হবে, ডাক্তারবাবুরা বলেন। মানে এই বিষয়টা কি? দেখুন, আমি পেটের 3টে ভাগ সেটা তো বুঝতে পারলাম না, কিন্তু আমি যেটা করে থাকি বিং আ নিউট্রিশনিস্ট, সেটা হলো, এটা যদি আমার একটা খাবারের থালা হয়, আমি থালাটাকে কিন্তু 3 ভাগে ভাগ করতে পারবো, সেটা আমার অ্যাডভাইস। সেটা কি, আমাদের ইউজুয়ালি ইন্ডিয়ান ডায়েটে কি হয় দেখবেন, কার্বোহাইড্রেট মানে এই যে ভাত, রুটি, মুড়ি, এগুলোর পরিমাণ কিন্তু না চাইতেও আমাদের বেশিই হয়। মানে না চাইলেও আমি দেখবো যে না, কার্বোহাইড্রেটের কোনোদিনও আমাদের ডেফিসিয়েন্সিটা হবে। যে ছবিটা সামনে এসেছিল একটু রাখো না, এই ডিমটাও তো একটা বিরাট বিষয়। হ্যাঁ হ্যাঁ, তো এই যে কার্বোহাইড্রেটের যেটা আপনি হেডরুমটা একটু কম করুন, মানে আমি বলছি মাথার জায়গাটা একটু যদি কম করা যায় প্লিজ। আমি শ্রেয়সী, হ্যাঁ, আমি ল্যাপটপে আছেন না ফোনে আছেন? ল্যাপটপে আছেন না ফোনে আছেন? তাহলে ল্যাপটপের একটু মাথার জায়গাটা একটু কম করুন, এই যে এরকম ভাবে একটু কম করে নিন। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আরেকটু কম করুন। না, বেড়ে গেল। আপনাকে মাথার জায়গাটা কমাতে হবে। হ্যাঁ, রাইট, ওকে। হ্যাঁ, বলুন এবার। সরি, যেটা বলছিলাম যে 3 ভাগে যেটা আমরা ভাগ করে থাকি, তো আমাদের প্লেটের যে ডিস্ট্রিবিউশনটা হয় সেটা কিন্তু উল্টো হয়। মানে কার্বোহাইড্রেট মানে রুটি ভাতের পরিমাণটা বেশি,
অ্যাজ কম্পেয়ার টু দ্যাট আমাদের সবজি এবং আমাদের যে কোনো একটা প্রোটিন সোর্স, এবার নন ভেজিটেরিয়ান হলে সেটা মাছ মাংস ডিম, বা ভেজিটেরিয়ান সোর্সেস হলে সেটা ডাল আছে, বিভিন্ন ধরনের আমাদের মিল্ক প্রোডাক্ট, যেটা ডেয়ারি প্রোডাক্টস আছে, বাদাম বীজ, এগুলো আমাদের খুব ভালো প্রোটিন সোর্স। তো এই যে পুরো কম্পোজিশনটা, এটা কিন্তু আমাদের ইন্ডিয়ান ডায়েটে পুরো উল্টো। যেটা হওয়া উচিত সেটা হলো, এই যদি প্লেট হয়, মাঝখান থেকে যদি আমি থালাটাকে ডিভাইড করি 50% 50%, তাহলে 50% আমার প্লেট কিন্তু ফাইবার দিয়ে ভরানো দরকার, যেটা আমরা পাবো সবজি এবং ফল থেকে। আর রিমেনিং যে আমার 50%, সেটা 25% আমার রাখা দরকার কিন্তু একটা ভালো কোয়ালিটি এবং কোয়ান্টিটি প্রোটিন সোর্স। শ্রেয়সী, আপনার নেটওয়ার্কে আবার প্রবলেম হচ্ছে, আপনার এন্ডে প্রবলেম, মানে এটা আমাদের কিছু করার নেই, এটা আপনার এন্ডে প্রবলেম হচ্ছে, কেটে কেটে যাচ্ছে আপনার অডিও এবং ভিডিও কেটে কেটে যাচ্ছে, আবার আবার প্রবলেম হচ্ছে, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আমি জানি না আপনার কোন কানেকশন আছে, যাই যে কানেকশনই থাকুক না কেন, একটু প্রবলেম হচ্ছে। আমাদের এটা সম্ভবই রাজনৈতিক ক্ষেত্রেও হয়, পলিটিক্যাল ক্ষেত্রেও হয়, আপনার ক্ষেত্রেও হচ্ছে। একটু যদি নেটওয়ার্কটা ঠিকঠাক করতে পারেন, আরো বিশেষ, আরো অনেক আলোচনার বিষয় রয়েছে, আরো অনেক প্রশ্নও রয়েছে। আমি আসবো শ্রেয়সীর কাছে আরো একবার। এসেছেন শ্রেয়সী, কোথাও একটা আপনার এন্ডে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। ঠিক আছে, এবার বলুন প্লিজ, বারবার ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। এই ডিস্ট্রিবিউশনে যদি আমরা খেতে পারি তাহলে কিন্তু অনেকটাই আমাদের ডিস্ট্রিবিউশনটাও ভালো হয়, এবং আমাদের যে পোর্শন কন্ট্রোল, মানে পোর্শন কন্ট্রোল, এখন যদি হট করে আমি বলি যে আপনি ধরুন 4টে রুটি খান, আপনি আজকে থেকে 2টো রুটি খাওয়া শুরু করুন, কিন্তু আপনি কি সেটা মানতে পারবেন যে কেন, আমার তো 2টো রুটি খেলে আমার তো খিদে পেয়ে যাবে? তো আমি যদি খিদেটাকে কন্ট্রোল করতে চাই, আমাকে স্ট্র্যাটেজিক্যালি কাজ করতে হবে, আমাকে সবজির পরিমাণটা বাড়াতে হবে, প্রোটিনের একটা সঠিক পরিমাণ এবং কোয়ালিটি মেনটেন করতে হবে, এবং কার্বোহাইড্রেট আমাদের যেগুলো চুজ করতে হবে সেগুলো কিন্তু সিম্পল কার্বোহাইড্রেট নয়। সিম্পল কার্বোহাইড্রেট মানে যেগুলো চটজলদি আমাদের সুগার বাড়িয়ে দিতে পারে, বা চটজলদি যেগুলো আমাদের ইজিলি অবজর্ব হয়ে যায়। আমাদের ফোকাস করতে হবে এমন ধরনের কার্বোহাইড্রেটে যেগুলোর মধ্যে ফাইবার থাকে, যেটা অনেকক্ষণ আমার পেটটাকে ভর্তি রাখতে সাহায্য করে। আচ্ছা, আপনি বলেছিলেন বাইরে আলোচনা, আমরা যখন এখন প্রোগ্রামে আসিনি তখন, যে আপনার কাছে একজন পেশেন্ট এসেছিলেন। সেই পেশেন্ট কি চিন্তা ভাবনা নিয়ে এসেছিলেন এবং তারপরে কি নিয়ে গেলেন? হ্যাঁ, সেটা একটা ভীষণ ইন্টারেস্টিং স্টাডি, মানে একটা কেস স্টাডি বলতে পারি। যে mid-20s একটা এজ গ্রুপের একজন মেয়ে আসে আমার কাছে, বলছে ম্যাম আমি সবকিছুই এখন অব্দি ট্রাই করেছি, যত ধরনের ডায়েট হয়, কিন্তু কোনোটাই কিন্তু খুব ভালো রেজাল্ট পেলাম না। সব ধরনের ট্রাই করেছেন? আচ্ছা, সব ধরনের মানে হেন কোনো ডায়েটের নাম আমাকে বলেনি যে তা। তো আমি তখন বললাম যে ঠিক আছে, তুমি আরামসে আমাকে একটু তোমার রিকলটা দাও। রিকল মানে আজকে যখন একজন ইউজার আসে বা পেশেন্ট আসে, আমি যদি তার ব্যাপারে ঠিক করে না জানতে পারি, তাহলে আমি তাকে কি বেসিসে সাজেশন দেব? তো সে যখন তার রিকলটা বলতে থাকলো, সে কোন সময় কি খায়, তার কি ওয়ার্ক প্রোফাইল, সে কিভাবে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, তার কি কি রুটিন, তখন আমি তাকে একটা ছোট্ট কথা বলেছিলাম যে তুমি কি জানো যে এই যে তুমি ঘুমোচ্ছ না, বা তুমি যে লেট করে ঘুমোচ্ছ, এই দেরি করে ঘুমানোর জন্য যে তোমার ওয়েট গেইন হতে পারে, এটাও যে একটা বড় কারণ। তখন সে আমার দিকে এত একটা ডিপ্রেসিং লুকস দিয়েছিল, সে বলল ম্যাম দেখুন, আমি তো আপনার কাছে ডায়েট চার্টের জন্য এসেছি, ঘুম কেন হচ্ছে না না হচ্ছে না সেটার সাথে তো এটার কোনো সম্পর্ক নেই, আপনি আমাকে ডায়েটে একটু হেল্প করুন। তো তখন যখন আমরা বাকি রিকলটা নিচ্ছিলাম, আমি যে পয়েন্টটা ধরতে পারলাম যে সেও কিন্তু একই ভুলটা করছে, যেটা আমরা 5জনও সেম ভুল করে থাকি। সেই ভুলটা কি না, আমরা সিমটমসের পেছনে দৌড়াচ্ছি, তার রুট কজটাকে না দেখে। তো আমি আবার তাকে একটা সিম্পল প্রশ্ন করি যে আজকে ধরো তোমার হেডেক হচ্ছে, খুব মাথা যন্ত্রণা, বারে বারে তোমার মাথা যন্ত্রণা রেকর্ড করে, তো তুমি জানতে পেরেছো সেই মাথা যন্ত্রণাটা তোমার অ্যাসিডিটির কারণে হচ্ছে। তাহলে এখানে মাথা যন্ত্রণাটা হলো একটা সিমটম, কিন্তু মাথা যন্ত্রণাটা কেন হচ্ছে, অনেক কারণেই হতে পারে।
কিন্তু আমি যখন বুঝতে পারছি যে আমার মাথা যন্ত্রণাটা অ্যাসিডিটির কারণে হচ্ছে, তাহলে তোমাকে কোনটা তুমি মানে কোনটার পেছনে তুমি দৌড়াবে, তুমি কোনটাকে সারানোর চেষ্টা করবে? তুমি কি মাথা যন্ত্রণার জন্য রোজ রোজ একটা করে ডিসপ্রিন ক্যালপল খেতে থাকবে, ট্যাবলেট খেয়ে যাবে? হ্যাঁ। অ্যাসিডিটিটাকে কিওর করার চেষ্টা করবে, যেটা তোমার হুম। রুটিন। তো তখন সে বুঝতে পারলো, যে বললো ম্যাম তাহলে কি আপনি এটা বলতে চাইছেন যে এখন অব্দি যা যা আমি এফার্টস দিয়েছি এত ধরনের ডায়েট প্ল্যান করতে, সবই কি বৃথা? আমি বললাম তুমি নিজেই দিয়ে দিয়েছো। তো আমাদের এইখানে আমি কেন এটাকে রিলেট করলাম, এই যে আমাদের ওয়েট গেইন, ওজন বাড়ছে, ওজন বাড়ার পেছনে অনেক কারণ হতে পারে। কারুর যদি পেটের সমস্যা থাকে সেটা কারণ হতে পারে, কারুর যদি ঘুমের সমস্যা থাকে সেটা কারণ হতে পারে, স্ট্রেস বড় একটা কারণ, এবং একদম। লাইফস্টাইল তো আছেই। তো আমার এই এবং এই সমস্ত থেকে সুগারও হতে পারে। শেখ শামীম একজন দর্শক, তিনি লিখছেন যে অতিরিক্ত সুগার থাকলে ফলের ওপর বেশি নির্ভরশীল হব নাকি ভেজিটেরিয়ান মানে শাকসবজির ওপর হব। এই যেমন আম নিয়ে আলোচনা আমরা কিছুক্ষণ আগে করছিলাম, আম তো সবার ভালো, আমার তো কাঁঠাল ভালো লাগে না, আমটাই ভালো লাগে। আম কি যখন তখন যা খুশি খেতে পারি, আমার যদিও সুগার নেই, কিন্তু উনি বলছেন সুগার থাকলে খাওয়া উচিত কিনা। হ্যাঁ, তো যেহেতু সুগারের কথাটা উঠেছে এবং আমি নিজে এখন প্রেজেন্টলি আমার ডায়াবেটিক রোগীদের নিয়েই কাজ, তো এক একজনের এক্সপিরিয়েন্স থেকে অনেক কিছু কিন্তু আমি এখনো শিখে চলেছি। তো এই যে এই প্রশ্নটা যে ফলটা খাওয়া যাবে কিনা বা ফলের থেকে কি সবজিটা বেশি খেতে হবে, এটার উত্তর কিন্তু একটু স্কেপটিক্যাল। সবজিটা ডেফিনেটলি আমাদের বেশি পরিমাণ রাখাটা দরকার, কিন্তু ফলের ক্ষেত্রে সবজি বরাবর আমরা যে ফলটা খেতে পারবো ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে সেটা কিন্তু নয়। কিন্তু তার মানে এটাও নয় যে আমরা কি কোনো রেস্ট্রিকশনে ফল খাবো বা কোনো স্পেসিফিক ফল খাবো, সব ধরনের ফল কি খেতে পারবো না? না, আমরা প্রত্যেক ধরনের প্রত্যেক সিজনাল ফ্রুটস আমরা কিন্তু এনজয় করতে পারি, তাতে কোনো ডায়াবেটিক রোগী হলেও, ডায়াবেটিক হলেও আমরা অল কাইন্ড অফ সিজনাল ফ্রুটস আমরা কিন্তু এনজয় করতে পারি। কিন্তু এখানে একটাই মেন আমাদের কথা যেটা বুঝতে হবে, সেটা হলো পোরশন কন্ট্রোল। রাইট রাইট রাইট। কখন খাবো, কিভাবে কতটা খাবো, কখন খাবো এবং কিভাবে ফলটা খাবো, যেমন একটা উদাহরণ যদি দিতে পারেন। একটা উদাহরণ নিশ্চয়ই দেব। আজকে আমি যদি জানি কতটা খাবো, এবার কতটা খাবোর ব্যাপার কিন্তু এটা একমাত্র আমাদের একজন প্রফেশনাল মানে পুষ্টিবিদ নিউট্রিশনিস্টের কাছে গেলে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী কতটা ডিস্ট্রিবিউশন করাটা দরকার সেটা সে ভালো বলতে পারবে। কিন্তু আমার কাছে একটা খুব লেম্যান ল্যাঙ্গুয়েজে যদি আমি সিম্পল টিপস দিই, যেটা আমি দিয়ে থাকি, কারণ কি এখন দেখুন সবাই বিজি, কারুর কাছে অত সবকিছু ওজন করার কিন্তু সময় আমাদের অনেক সময় থাকে না। তো সেই জন্য সিম্পল টিপ হলো, যেটুকু আমার এই মুঠোর মধ্যে ধরে যাচ্ছে আমার জন্য সেটুকু। তো আমার মুঠোর মধ্যে জিনিসটা ফিট হয়ে যাচ্ছে, আমি সেইটুকুর বাইরে চেষ্টা করব না খাবার। তার মানে আমি আম ধরে যদি বলি, একটা আম আমরা তো ফালি করে কাটি, আম এই যে এরকম ভাবে কাটি না, যদিও আমরা ফালি করে কাটি, একটা ফালি মোটামুটি ভাবে আমার হাতের স্ট্যান্ডার্ডে হয়ে যায়। একটা ফালি আমি যথেষ্ট, এটা ডায়াবেটিকের ক্ষেত্রে, আমার ক্ষেত্রে নয় বা আপনার ক্ষেত্রে নয়। আমি আপনি ভালোভাবেই খেতে পারি আম, ভালোভাবেই খেতে পারি মিষ্টি, কিন্তু কন্ট্রোলড, যদি দীর্ঘদিন ধরে আমি ফিট থাকতে চাই। কিন্তু আমি এখানে আরেকটা পয়েন্ট অ্যাড অন করতে চাই, যেটা প্রচন্ড গুরুত্বপূর্ণ। এখানে আমরা কতটা খাবো উত্তর পেয়ে গেছি, কিন্তু কিভাবে খাবো এটা একটা ভীষণ ইন্টারেস্টিং টিপস, যেটা আমি সব ডায়াবেটিক রোগীদের দিতে চাই। এবং এটাও কিন্তু আমার একটা এক্সপেরিমেন্টেশনের মধ্যেই আমি মানে বুঝতে পেরেছি। যখন আমরা ফলটা খাই, ফল খাওয়ার 1 ঘন্টার মধ্যে যদি আমরা গ্লুকোমিটার দিয়ে আমাদের আউট অফ কিউরিওসিটি আমরা যদি সুগার লেভেল টেস্ট করতে যাই, আমরা কিন্তু দেখি যে ফলটা যদি আমরা রেস্ট্রিক্টেড পরিমাণে খাইও, মানে এটা আমি ডায়াবেটিক রোগীদের কথা বলছি, তাহলেও কিন্তু আপনার সুগার লেভেল স্পাইক করবে। সেটা তো যে কোনো খাবার খেলেই সুগার স্পাইক করবে, কিন্তু ফল খেলে কিন্তু বেশ ভালোই সুগারটা স্পাইক করে। তাহলে এবার তার সলিউশনটা কি? তাহলে কি আমি ফল খাবো না, কেন কি সুগার তো আমার স্পাইক করছে? এটার সলিউশনটা হলো যে যখন আমি জানি যে ফল কেন সুগার স্পাইক করায়, কারণ কি ফলের মধ্যেও আমার ন্যাচারাল সুগার থাকে, যেটাকে আমরা ফ্রাক্টোজ বলি। এটা কিন্তু ন্যাচারাল সুগার যেটা ফলে প্রেজেন্ট আছে, তো তার জন্য আমার সুগারটা বাড়ছে। এবার যদি আমি ওই কার্বোহাইড্রেটটাকে কন্ট্রোল করতে চাই, আমার বেস্ট সলিউশন হলো
তার সাথে আমাকে একটা ভালো কোয়ালিটির প্রোটিন এবং ভালো কোয়ালিটির ফাইবারকে যুক্ত করতে হবে। তো যেমন এখানে ফুডের সাথে যেটা আমি বলি, যে কোনো ধরনের যদি আমরা বাদাম, যেমন ধরুন আলমন্ডস বা ওয়ালনাটস, বা অনেক ধরনের দেখবেন বীজ পাওয়া যায়, সানফ্লাওয়ার সিডস, ফ্ল্যাক্স সিডস, বা এই যে পামকিন সিডস, এই যে বিভিন্ন ধরনের বীজ বা বাদাম আমরা যদি তার কিছুটা পোর্শন, অল্প পরিমাণ ওই ফলের সাথে কম্বাইন করে যদি খেতে পারি, তাহলে গ্লুকোজ লেভেলসে কিন্তু আমরা একটা ম্যাজিক দেখতে পারবো। যে যেই লেভেলে শুধু ফল খেলে আমার সুগারটা বাড়ছিল, এই দুটোকে কম্বাইন করার পর, হয় বাদাম নয় বীজ কম্বাইন করার পরে কিন্তু আমার সেই লেভেলে সুগারটা বাড়ছে। গোপাল মাইতি লিখছেন যে এখন শাকসবজি খেলে তো বেশি পেটে গ্যাস হচ্ছে, গ্যাসটা কেন হচ্ছে একটু বলতে পারবেন? মানে এটা কি শাকসবজিতে কীটনাশক দেওয়া থেকে আরম্ভ করে এই সমস্তর জন্য হয়, নাকি ম্যান টু ম্যান ভ্যারি করে? শাকসবজি তো খেতেই হবে। গাট হেলথের আমাদের যে পেটের সমস্যা, পেটের সমস্যাও তো বিভিন্ন ধরনের হয়। কারো পেট আইঢাই করা একটা সিমটম, অ্যাসিডিটি একটা সিমটম, হ্যাঁ, কনস্টিপেশন একটা সিমটম। এই যে সিমটমস গুলো যখন আমাদের ট্রিগার করে, এটার কিন্তু একটা খুব ডেফিনেট কারণ হলো আমাদের গাট হেলথ খারাপ। এবং যদি আমাদের গাট হেলথ খারাপ থাকে, তখন কি হয় বলুন তো, আমাদের পুরো হরমোনাল যে ব্যালেন্সটা সেটা কিন্তু ডিস্টার্ব হয়ে যায়, যেটাও কিন্তু আরেকটা কারণ কেন আমাদের ওজনটা বাড়ছে, বা কেন আমার ডায়াবেটিস, যাদের এত বছর ধরে ডায়াবেটিস, সেটা নিয়ন্ত্রণ হচ্ছে না কেন, কেন কি গোড়াতেই গন্ডগোল। এবার শাকসবজি খেলে যে আমার গ্যাস হবে, এটা আবার ম্যান টু ম্যান ডিফার করে। আপনি ম্যান যদি টু ম্যান একদম। র ভেজিটেবলস, মানে আমি শুধু যদি সালাড ফর্মে খেতে থাকি, তাহলে কারোর যদি গাট হেলথ সিস্টেম অলরেডি খারাপ থাকে, তাহলে কিন্তু শাকসবজিকে দোষ না দিয়ে আমাদের কিন্তু আগে গাট হেলথটাকে ঠিক করতে হবে। তাতে হয়তো আমরা কিছুটা পরিমাণ নিয়ন্ত্রণ করতে পারবো। কিন্তু সবজিটাকে শুধু আমরা র ভেজিটেবলস খাই না, আমরা সবজিটাকে কখনো বয়েল করে খেতে পারি, আমরা সেটাকে স্যুপ ফর্মে খেতে পারি। বিভিন্ন ফর্মে যদি আমি সেটাকে ট্রাই করতে পারি, তাহলে আশা করি সেই প্রবলেম হবে না। বাট এটা আচ্ছা, আরো একটা এটা ম্যান টু ম্যান ভ্যারি করে, এবং তার সঙ্গে সঙ্গে কিভাবে শাকসবজি খাচ্ছি আমি তার উপরেও নির্ভর করে অবশ্যই। আরো একটা বিষয় হচ্ছে কোলেস্টেরল। এই কোলেস্টেরল নিয়ন্ত্রণ, আমি শুনেছি যে রেড মিট, যেটা বললাম, রেড মিট খেলে কোলেস্টেরল বাড়ে, ডিম খেলে কোলেস্টেরল বাড়ে, মানে এগুলো শোনা। সত্যি কি তাই? এই যে মাটনটা আছে, আমার তো এক্ষুনি মনে হচ্ছে চেটে ফেলি ল্যাপটপটা। হ্যাঁ, তো সেইখানে আমি সুস্থ একজন লোক, সেই সুস্থ একজন লোকের ক্ষেত্রে তার কতটা পরিমাণ খাওয়া উচিত, গ্যাপ দিয়ে দিয়ে খাওয়া উচিত কিনা? ডিম নিয়ে অনেক মিথ আছে, কুসুম খেলে নাকি কোলেস্টেরল বাড়ে, প্রেসার বাড়ে, কি বিষয়? কোলেস্টেরলটারও একটা মানে ওই ভিলেনের আর এই চোখে, ভালো কোলেস্টেরল, খারাপ কোলেস্টেরল, এই দুটো তো বিষয় আছে। রাইট। কোলেস্টেরল যে ব্যাপারটা, এটাও আমরা মানে খুব ভিলেন হিসেবে তাকে কনসিডার করি, যে কোলেস্টেরল মানেই বোধহয় খারাপ। তো আমাদের শরীরে একটা সার্টেন পরিমাণ কোলেস্টেরল সবার একটা নর্মাল লেভেলে থাকাটা কিন্তু অত্যন্ত জরুরি। এবার ব্যাপারটা হলো যে ভালো কোলেস্টেরল, খারাপ কোলেস্টেরল আপনি বলছিলেন, যেটা আমি ফ্যাটের ব্যাপারে বলি। এক্স্যাক্টলি, ফ্যাট আমাদের বহু ধরনের হয়। সেটা ভালো ফ্যাটও হয়, খারাপ ফ্যাটও হয়। ভালো ফ্যাট মানে যেগুলো আমরা বিভিন্ন ধরনের যে রান্নার তেল ব্যবহার করি, তারপর বিভিন্ন ধরনের যে বাদাম, বীজ, যেগুলোর মধ্যে আমাদের ওমেগা-3, ওমেগা-6, এগুলো হলো আমাদের ভালো ধরনের ফ্যাট, যেগুলোর আমরা একটা ব্যালেন্স যদি মেনটেন করতে পারি, এবং যদি আমরা আগেন পোর্শন হিসেবে আমার জন্য কতটা দরকার সেটার ক্যালকুলেশনের বেসিসে যদি আমি নিতে পারি, আমার কোনো ক্ষতি হবে না। এইবার ইন কন্ট্রাস্ট, এই যে ডিম নিয়ে, মানে যেটা আমাদের আমি এর মধ্যে একটু ইন্টারাপ্ট করছি, যে সাদা তেল, সর্ষের তেল, সর্ষের তেল দিয়ে রান্না করলে নাকি শরীরটা বেশি খারাপ হয়ে যাবে, সাদা তেলে রান্না করলে শরীরটা ভালো থাকবে। হ্যাঁ, না, এই তেলের ব্যাপারটাও কিন্তু ডিপেন্ড করে আপনি কি ধরনের রান্না করছেন তার উপর। আজকে যদি আমরা কখনো কোনো খাবার ডিপ ফ্রাইং পারপাসের জন্য যদি আমরা ইউজ করি, সে লাইক আমি একটা মাছের প্রিপারেশন বানাচ্ছি, তো মাছটাকে তো আমাকে ডিপ ফ্রাই করতেই হবে। সেই যে কোনো ধরনের ডিপ ফ্রাইং পারপাসের ক্ষেত্রে মাস্টার্ড অয়েল ইজ আ গুড অপশন। এবং যখন আমরা শ্যালো ফ্রাই করছি বা কিছু, তখন আমরা আমরা ব্যবহার করতে পারি। তো এখানেও এই ডিপ ফ্রাইং এবং শ্যালো ফ্রাইং, এইটারও কিন্তু আমাদের একটা মিসকনসেপশন আছে, যেটা আমার তো মনে হয়
99.9% লোকেরা এটা বিশ্বাস করে যে ডিপ ফ্রাই মানেই হলো সেটা কিন্তু অতিরিক্ত খারাপ বা অতিরিক্ত তাতে তেলটা থাকে, অতিরিক্ত তেলটা শোষণ করে ডিপ ফ্রাই। কিন্তু শ্যালো ফ্রাইং কিন্তু কম্প্যারিটিভলি হেলদি। কিন্তু আজকে যদি আমি এই কথাটা বলি যে এটা অ্যাকচুয়ালি কিন্তু মিসকনসেপশন। ডিপ ফ্রাইং কিন্তু আমার কম্প্যারিটিভলি কম তেল হোল্ড করে দেন শ্যালো ফ্রাই। কিভাবে? আচ্ছা। কেন কি যখন ডিপ ফ্রাইং এর ক্ষেত্রে কি হয়, আমি যখন একটা তেল ঢালছি সেই তেলের টেম্পারেচারটা আমরা মোটামুটি 300 থেকে 375 ডিগ্রি ফারেনহাইটে আমরা মেনটেন করার চেষ্টা করি। আচ্ছা। যখন একটা খাবার আমরা সেই তেলের মধ্যে দিচ্ছি তখন কি হচ্ছে, খাবারের মধ্যে আমার জল থাকে, ওয়াটার কন্টেন্ট থাকে, রাইট? ওয়াটার কন্টেন্টটা কি হচ্ছে যখন তেলে আমরা ইন্ট্রোডিউস করছি সেটা কিন্তু পরিণত হয়ে যাচ্ছে স্টিমে। এবার ওই স্টিমে পরিণত হওয়ার ফলে কি হচ্ছে, একটা প্রেশার তৈরি হয়ে যাচ্ছে, একটা প্রেশার ক্রিয়েট হয়ে যায়। তো যখন আমার ওই খাবারের একদম সামনে ওই প্রেশারটা ক্রিয়েট হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে, তেলটা তো আর ডিরেক্টলি ওই খাবারের ভিতর ঢুকতে পারছে না, কেন কি প্রেশারটা তখন ক্রিয়েট হয়ে একটা বাধা সৃষ্টি করছে। তাহলে কিন্তু ডিপ ফ্রাইং এর ক্ষেত্রে আমার তেলটা কিন্তু ঢুকছে না ভালোভাবে। তাহলে আমি আমি একটা উদাহরণ দিই, এই যে সামনে ঘুরছে কোন একটি আন্তর্জাতিক ব্র্যান্ডের খাবার, এটা আমি যদি বলি বিভিন্ন জায়গায় দেখা যায়, একজন বৃদ্ধ তার ছবি দেখা যায়, বুঝতেই পারছেন সেখানে তো ডিপ ফ্রাই কোটিং। আচ্ছা, সেকেন্ড হচ্ছে যে এই আন্তর্জাতিক মানের আন্তর্জাতিক ব্র্যান্ড থেকে এখন পাড়ায় পাড়ায় এই ধরনের ভাজাভুজির দোকান হয়ে গেছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে চপ, বেগুনি, ফুলুরি, পেঁয়াজি, এ তো হামেশাই খাই আমরা, এগুলো তো ডিপ ফ্রাই। এগুলো খেলে তাহলে কি খারাপ হয় না? কারণ আমি যখন একটা চপ নিই কাগজে, তখন কাগজটা পুরো তেলে জবজবে থাকে, তাহলে সেটা খারাপ নয়? খারাপ নয়ের কথা এখানে আসছে না। আবার বলছি যে এখানে কতটা ক্ষতিকারক। এবার ক্ষতিকারক মানে এখন যদি আমরা কোনো একটা ভালো জিনিসও অতিরিক্ত ভাবে খেতে থাকি, ধরুন আজকে এই যে আমি ফ্যাট নিয়ে কথা বলছিলাম, ফ্যাটে তো আমার ওই হেলদি ফ্যাটও আছে, আমরা বাদাম আর বীজ বলি। যদি বাদাম আর বীজ অতিরিক্ত পরিমাণে ভালো বলে যেহেতু আমি অতিরিক্ত পরিমাণে খেয়ে যাচ্ছি, তো তার কি কোনো সাইড এফেক্ট হবে না? নিশ্চয়ই হবে। কারণ কি কোনো ভালো জিনিসও যদি আমরা অতিরিক্ত খাই তারও একটা সাইড এফেক্ট আছে। কিন্তু আমাদের যেটা ধারণা যে ডিপ ফ্রাইড মানেই সেটা অতিরিক্ত খারাপ শ্যালো ফ্রাই এর তুলনায়, এইখানে সেই কম্প্যারিজনটা বোঝানো হচ্ছে যে দুটোই খারাপ, কিন্তু ডিপ ফ্রাইড মানে যে সব থেকে বেশি খারাপ সেটা কিন্তু অ্যাকচুয়ালি নয়। আমরা যদি এখন কোনো ধাবাতে যাই, ধাবাতে গিয়ে একদিকে আপনার পুরি আছে, আরেকদিকে আপনার ওই তাওয়ায় করা ওই শাঁকা পরোটা, আপনি বলুন তো কোনটা বেশি খারাপ? আমি বলবো ওই তাওয়ায় শাঁকা পরোটাটা রাদার দ্যান আপনার পুরি। কেন কি শ্যালো ফ্রাইং এর ক্ষেত্রে কি হচ্ছে, যখন আপনি খাবারটা দিচ্ছেন না তেলে, শ্যালো ফ্রাইং এ খাবারের ওপরের পোর্শনটা তো আমার ভাজা হয় না, এটা তো হাফ ভাজা অবস্থায় থাকে, এবং নিচের পোর্শনটা আমার তেলের মধ্যে থাকছে। এবার ওপরের পোর্শনটা যখন আমার ওই এক্সপোজ থাকে বাইরে, তখন কি হয়, ও তাড়াতাড়ি ঠান্ডাও কিন্তু হয়ে যায়। ঠান্ডা হওয়ার চক্করে কি হচ্ছে, যখন আমার টেম্পারেচারটা মানে তেলের টেম্পারেচারটা ড্রপ করে গিয়ে 212 ডিগ্রি ফারেনহাইটের নিচে যদি চলে আসে, তখন কিন্তু কি হয়, ওই স্টিমটা আর তৈরি হয় না। যার জন্য কি হচ্ছে, ওই স্টিমটা তৈরি হলো না, তখন ওই খাবারটা পুরো তেলটা কিন্তু শুষে নিচ্ছে। তার মানে এই যে আমাদের কনসেপশন আছে না, পাঁপড় সেঁকা আর পাঁপড় ভাজা, আমরা মনে করি পাঁপড় সেঁকা মানে একদম আমি নিরাপদ থাকলাম, পাঁপড় ভাজা মানে তেলটা গেল, ভাজাটা গেল, একেবারে যাতা হয়ে গেল। তার মানে পাঁপড় সেঁকাটা ঠিক নয়, পাঁপড় ভাজাটা ভালো। সেঁকা যেটা আমরা করি, আমরা সেটা রোস্ট করি, এখানে রোস্টিংটা কিন্তু আলাদা। কিন্তু এখানে আমি যে ডিপ ফ্রাইং এবং শ্যালো ফ্রাইং বলেছি, যেটা হালকা ভাজা এবং খুব ডিপ ভাবে ভাজা, এটা কিন্তু সেটা বুঝতে পেরেছি। রোস্টিং অবশ্যই এর থেকে ভালো জিনিস কিছু হতে পারে না, রোস্টিং অবশ্যই একটা খুব বেটার অপশন অ্যাজ কম্পেয়ার টু আপনার ডিপ ফ্রাই। শ্রেয়সী, আজকে অনেক কিছু বাকি থেকে গেল, বিশেষ করে ডিম বাকি থেকে গেল,